নমস্কার, আপনারা শুনছেন প্রেম অনমোল হোতা হ্যায় বাণী, প্রেম অমূল্য বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত পর্বে আপনারা আমার জীবনের একটি বড় আত্মত্যাগ দেখেছেন, একজন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। আজ 22 বছর বয়সে আমি একটি চাকরির জন্য সংগ্রাম করছি এবং আমার একা বাবার কাছে সব সমস্যার একটাই সমাধান, বিয়ে। শুনুন আমার বাবাকে দেওয়া আমার ব্যঙ্গাত্মক উত্তর কিভাবে হঠাৎ করে ভালোবাসা ও কর্তব্যের বোধে পরিবর্তিত হয়, তাকে একা না ছাড়ার আমার সংকল্প দ্বারা অনুপ্রাণিত। এরপর নচিকেতা স্কুল এর মালকিন অলকা ভাটিয়া ম্যাম আমার জীবনে প্রবেশ করেন। 40 জন আবেদনকারীর মধ্যে আমার বিয়ে না করার সিদ্ধান্ত এবং আমার অতীতের সত্যতা শোনার পর অলকা ম্যাম কেন আমাকে অস্বাভাবিক বেতনের সঙ্গে বেছে নিলেন? আজ আমি বুঝি, হয়তো ঈশ্বরের ইচ্ছাই ছিল যে আমি ইঞ্জিনিয়ার হতে না পারি। আমার বাবার সেই পথপ্রদর্শক কথাগুলো শুনুন, যা আমাকে বিশ্বাস করাল যে মনোবিজ্ঞানের জ্ঞান আমার সারা জীবন এবং সমস্যাগ্রস্ত অসংখ্য মানুষের জন্য উপকারী হবে। একটি নতুন কর্মজীবন, একজন নতুন পরামর্শদাতা এবং জীবনের একটি নতুন দর্শন। সবকিছু আজকের পর্বে প্রেম অনমোল হোতা হ্যায় বাণী শুনতে থাকুন। আপনারা শুনবেন পর্ব 4, চাকরি, বাবা এবং জীবনের নতুন অঙ্ক। 8 বছর আগে আমি সবসময় একজন ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম। পারিবারিক পরিস্থিতির কারণে আমি শুধু এমএ মনোবিজ্ঞান শেষ করতে পেরেছিলাম। যদিও আমার কাছে কোনো কোম্পানিতে মানব সম্পদ বিশেষজ্ঞ হওয়ার কিছু সুযোগ ছিল, সেগুলি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, ত্রিচি থেকে ইঞ্জিনিয়ার হয়ে ওঠার মতো গুরুত্বপূর্ণ ছিল না। ফার্গুসন কলেজ পুনে বা লেডি শ্রী রাম কলেজের মতো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ না করা আমার মতো এমএ করা তরুণদের জন্য ভালো চাকরির সুযোগ খুব কম থাকে। পড়ার সময় আমি এই সত্যটা জানতাম, কিন্তু আমি কিছুই পরিবর্তন করার অবস্থায় ছিলাম না। আমার বাবা আমাকে বাইরে পাঠিয়ে পড়ানোর সামর্থ্য রাখতেন না। আমার পড়াশোনা শেষ হওয়ার পরে ভারতের অনেক যুবকের মতো যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, সিএ ইত্যাদি হতে পারেনি, আমাকেও চাকরির জন্য ঘুরতে হলো। আমি আমার এই অবস্থার জন্য খুব দুঃখিত ছিলাম। এই সময় আমার হতাশা দূর করার জন্য আমার বাবার কাছে একটাই উপায় সঠিক মনে হলো, আমি যেন একটি ভালো ছেলের সাথে বিয়ে করে নিই। বাণী, তুই কেন চাকরির জন্য তোর জুতো ক্ষয় করছিস? যদি আমার কথা শুনিস তাহলে বিয়ে করে নে। আমার বাবার কাছে সব সমস্যার এই একটাই সমাধান ছিল। প্রথমে আমার মা এবং পরে আমার মেধাবী ভাই ময়ঙ্কের দুর্ঘটনায় অকাল মৃত্যুর কারণে আমার বাবা ভেঙে পড়েছিলেন। তিনি এই কথা একটি পরামর্শ হিসেবে বলছিলেন, কারণ তিনি নিজের তরুণী কন্যার আমার উপর কোনো ধরনের চাপ সৃষ্টি করার অবস্থায় ছিলেন না। 5 বছর আগে বলা তার কথাগুলোর ব্যথা আমি এখনো ভুলিনি। তিনি নিজের খাবারের ব্যবস্থা করার সমস্যা দেখিয়ে আমাকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, ত্রিচিতে পড়তে যেতে দেননি। বাবা, যদি আমি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাই, তাহলে আপনার খাবারের ব্যবস্থা কিভাবে হবে? আমি তার পুরনো কথা মনে করিয়ে উত্তর দিলাম। আমার তার প্রতি অভিযোগ ছিল, তাই আমার এই উত্তরটি ছিল ব্যঙ্গাত্মক। তবুও আমি আমার কণ্ঠস্বরকে সংযত রাখলাম। আমার বাবা দুর্বল হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি এখনও বুদ্ধিমান ছিলেন। তিনি বুঝতে পারলেন যে আমি তাকে সেই একই কথা ফিরিয়ে দিচ্ছি যা তিনি 5 বছর আগে বলেছিলেন। বেটি, তুই কেন পুরনো কথা ভুলতে পারিস না? তুই জানিস যে আমরা দুটি প্রিয়জনকে হারানোর এক বিরাট ট্র্যাজেডি সহ্য করেছি। তিনি তার অসহায়তা প্রকাশ করলেন। যদিও আমার বাবার প্রতি আমার অভিযোগ ছিল, কিন্তু আমি তাকে অপমান করার মতো খারাপ মেয়ে ছিলাম না। আজ আমি 22 বছরের হয়েছি, তা তারই আশ্রয়। বাবা, আপনি আমার উত্তরকে কোনো পুরনো ঘটনার সঙ্গে জুড়বেন না। আমার বিয়ে করার কোনো আগ্রহ নেই। তবুও যদি আমি বিয়ে করি, তবে আপনার যত্ন কে নেবে? আপনি আমাকে বাণী নয়, ময়ঙ্ক মনে করুন। আজ যদি দাদা থাকত, তাহলে কি সে আপনাকে একা ছেড়ে যেত? আমি আমার বাবার প্রতি আমার দায়িত্বের অনুভূতি বোঝালাম। বাবার চোখে জল এল। তিনি চেয়ার থেকে উঠে আমার কাছে এলেন। কিছু বললেন না, শুধু স্নেহের সঙ্গে আমার মাথায় হাত রাখলেন। তারপর তিনি তার ঘরে চলে গেলেন।
আমাকে মাথা নিচু করে ভাবতে হলো। আমার বাবার সাথে এত কঠোরভাবে কথা বলা উচিত হয়নি। কয়েকদিন কেটে গেল। একদিন আমি জানতে পারলাম যে শহরের একটি স্বনামধন্য বেসরকারি স্কুলে 2 জন শিক্ষিকার প্রয়োজন। আমি নির্ধারিত দিনে সাক্ষাৎকারের জন্য পৌঁছলাম। সেখানে আমাকে নিয়ে 40 জনেরও বেশি মেয়ে তাদের কাগজপত্র জমা দিচ্ছিল। তাদের মধ্যে 10 জনেরও বেশি ছিল আমার নিজের সহপাঠী। 25 জনেরও বেশি মেয়ের সাক্ষাৎকার শেষ হওয়ার পর হঠাৎ একটি উত্তেজনা দেখা গেল। আমি দেখলাম প্রায় 50 বা 52 বছর বয়সের একজন আকর্ষণীয় মহিলা করিডোরে আসছেন। ফিসফিস করে জানতে পারলাম যে ইনি স্কুলের মালকিন অলকা ভাটিয়া। তিনি সাক্ষাৎকার কক্ষে প্রবেশ করলেন। আমাদের জানানো হলো যে এখন থেকে আগত সাক্ষাৎকারগুলিতে তিনিও উপস্থিত থাকবেন। তার উপস্থিতি বাকি আবেদনকারীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছিল। তবে আমি ভাবলাম যে এটি অন্যান্য আবেদনকারীদের জন্য একটি ভালো সুযোগ। ক্লান্তিকর অপেক্ষার পর অবশেষে আমাকে 31 নম্বর হিসেবে ডাকা হলো। ভিতরে অলকা জিসহ 4 জন মহিলা একটি বড় টেবিলের চারপাশে বসেছিলেন। তাদের মধ্যে একজন আমাকে সামনের চেয়ারে বসতে বললেন। আমি বসলাম। আপনি কি আপনার বিয়ে না হওয়া পর্যন্ত একটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে এই চাকরিটি করার পরিকল্পনা করছেন? তাদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন। না ম্যাম, একদমই নয়। আমি বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি। আমার কণ্ঠে দৃঢ়তা ছিল। কেন? আপনি তো একজন আকর্ষণীয় এবং বুদ্ধিমতী মেয়ে, অন্য এক ম্যাম প্রশ্ন করলেন। হ্যাঁ ম্যাম, আমার বাবা একা। প্রায় 5 বছর আগে, প্রায় 1 বছর 3 মাসের ব্যবধানে প্রথমে আমার মা এবং তারপর আমার ভাই মারা যান, যা তাকে দুঃখী ও একা করে দিয়েছে। আমি তাকে একা ছেড়ে যেতে চাই না। তাই আমি বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সত্য বললাম। অলকা জি আমার উত্তরগুলো এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিলেন। তারপর তৃতীয় ম্যাম আমার নথিপত্রের ফাইলটি তাকে দিলেন। অলকা জি 2 মিনিট ধরে আমার সার্টিফিকেটগুলো মনোযোগ দিয়ে দেখলেন। আপনি দ্বাদশ শ্রেণী পর্যন্ত গণিত নিয়ে পড়েছেন। আপনার জি র্যাঙ্কও বেশ ভালো ছিল। তাহলে আপনি কেন ইঞ্জিনিয়ারিং ছেড়ে মনোবিজ্ঞানে মাস্টার্স করলেন? অলকা ম্যামের প্রশ্নটি ছিল যুক্তিসঙ্গত। ম্যাম, আমি ত্রিচির মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত হয়েছিলাম, কিন্তু সেই সময় আমার ভাই বাইরে পড়াশোনা করত এবং আমার বাবার আমার বাইরের শিক্ষার খরচ বহন করার মতো অবস্থা ছিল না। তাই আমি এখানে মনোবিজ্ঞানের পড়াশোনা করেছি। আমি আসল কারণটি জানালাম। আমার এই উত্তর শুনে অলকা জি যেন কোনো সিদ্ধান্তে পৌঁছে গেলেন। এই স্কুল অন্যান্য শিক্ষিকাদের মাসিক 12,000 টাকা বেতন দেয়। আমরা আপনাকে 25,000 টাকা অফার করছি। আপনি কি রাজি আছেন? ম্যাম সিদ্ধান্ত ঘোষণা করে বললেন। আমার মুখে আনন্দের ভাব ফুটে উঠল এবং আমি আমার খুশি প্রকাশ করলাম। হ্যাঁ ম্যাম, আমি এখানকার শিক্ষার্থীদের পড়াতে পেরে খুশি হব। আমি আমার সাফল্য দেখে হেসে বললাম। অলকা জিসহ সেখানে বসা সব মহিলা হাসতে লাগলেন। আমাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনি আগামীকাল এসে সংস্থাপন কক্ষে আনুষ্ঠানিকতা পূরণ করতে পারেন এবং তিনি থেমে তারপর তার পাশে বসা ম্যামের দিকে ইশারা করে বললেন, আপনি প্রিন্সিপাল ম্যাম কীর্তি জিরোর সাথে দেখা করতে পারেন। অলকা ম্যাম নির্দেশ দিলেন। ধন্যবাদ ম্যাম। 40 জন আবেদনকারীর মধ্যে আমার নির্বাচন আমাকে একটি বিরাট অর্জন বলে মনে হলো। বানি, ভুলে যেও না, তোমাকে আমার মনস্তাত্ত্বিক সমস্যাগুলোর জন্য বিনামূল্যে পরামর্শ, কাউন্সেলিং দিতে হবে। অলকা জি এই কথা বলে তার হাস্যরসাত্মক এবং কৌতুকপূর্ণ স্বভাবও প্রকাশ করলেন। ম্যাম, আপনার মধ্যে কোনো মানসিক সমস্যার লক্ষণ দেখা যাচ্ছে না। আমি হেসে বললাম। আমার সাথে সবাই হাসতে শুরু করলেন। তারপর কীর্তি ম্যাম ঘণ্টা বাজালেন। সেই সময় চাপরাশি দরজা খুলে ভিতরে এলেন এবং আমি খুশিতে ভরে কক্ষ থেকে বেরিয়ে এলাম। সেদিন আমি গত কয়েক বছরে সবচেয়ে বেশি খুশি ছিলাম। আমি বাড়ি পৌঁছলাম। বহু বছর পর আমি আমার শৈশবে যেমন করতাম ঠিক তেমনভাবেই বাবাকে জড়িয়ে ধরলাম। আমার এমন করাটা বাবাও খুব উপভোগ করলেন। বানি, মনে হচ্ছে তুই আজ তোর বাবাকে ক্ষমা করে দিয়েছিস। বাবা অনুমান করে বললেন। আমি তার মনোবিজ্ঞান বুঝতে পারলাম। আসলে তিনি নিজেকে ক্ষমা করতে পারছিলেন না। আমার মায়ের সঠিক চিকিৎসা করাতে না পারা এবং আমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে না পাঠানোর জন্য। এই দুটিই ছিল আমার তার প্রতি অভিযোগ। তার কথা শুনে
আমার মনে হলো যে হয়তো তিনি আমার প্রতি আরও কিছু অবিচার করেছেন। হয়তো তিনি আমার ভাই এবং আমার লালন পালনে ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য রেখেছিলেন। আমি এটাকে মেয়ের জন্য এটা স্বাভাবিক মনে করে সাধারণ ধরে নিয়েছিলাম, কিন্তু তিনি তো আমার বাবা ছিলেন। কোথাও না কোথাও তার মনে এই অপরাধবোধ থাকা উচিত, যা তিনি এখন অনুভব করছেন। এটা হয়তো আমার ভাইয়ের অনুপস্থিতি এবং আমাকে ছেলের দায়িত্ব পালন করতে দেখে হয়েছে। তার এমন অনুভব করার আরেকটি কারণ ছিল যে তিনি 53 বছর বয়সে 70 বছরের বৃদ্ধের মতো দুর্বল এবং অক্ষম হয়ে গিয়েছিলেন। নিশ্চিতভাবে তার এই অবস্থা আমার মা এবং আমার ভাইয়ের অকাল বিচ্ছেদের কারণে হয়েছিল। এই সব কিছু কয়েক মুহূর্তের মধ্যে চিন্তা করার পরে আমার মনে হলো যে আমি এখনও তাকে জড়িয়ে ধরে আছি। আমি তার থেকে সরে আসলাম। বাবা, আপনি কি ভাবছেন? আজ আমার আনন্দের কারণ হল নচিকেতা স্কুল আমার চাকরি হয়েছে। আমি সুসংবাদটি জানালাম। বাহ বেটি, এটা সত্যিই খুব আনন্দের খবর। তার কথার ভাব তার মুখেও ফুটে উঠল। বাবা, এর ফলে আপনার সাথে আমার থাকা সহজ হবে। একই সাথে আমি আমার জ্ঞানকেও আরও বিকশিত করতে পারব। উচ্চ বিদ্যালয়ের ক্লাসগুলো পড়ানোর জন্য আমাকে আমার বিষয়বস্তু ক্রমাগত অধ্যয়ন করতে হবে। আমি বুঝে গেলাম যে আমার শিক্ষাদানে আমার প্রচেষ্টা কেমন হওয়া উচিত। বানি, তুই ঠিক বলেছিস। এটা তোকে আগামী কয়েক বছরে একজন ভালো মানব সম্পদ বিশেষজ্ঞ হওয়ার সুযোগ দেবে। বাবা আমার কথা মেনে নিলেন। আমার মনে হলো যে আমার বাবা আমার জন্য একটি দৃঢ় লক্ষ্য নির্ধারণ করছেন। আজ আমি মনে করি যে আমার ইঞ্জিনিয়ারের পরিবর্তে মনোবিজ্ঞানের লেকচারার হওয়াটা হয়তো শ্রীরামেরই ইচ্ছা ছিল। প্রথমবারের মতো আমি ভাবলাম, আজ ইঞ্জিনিয়ার তো অনেক হচ্ছে, কিন্তু মনোবিজ্ঞানের বিশেষজ্ঞ কম হচ্ছে। বাবা, এই সব আপনার নির্দেশনার ফলেই সম্ভব হবে। আজ আমি বাবাকে কৃতিত্ব দিলাম। আমি এই কথাটি বাবার অপরাধবোধ দূর করার উদ্দেশ্যেই বললাম। বানি, ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান শুধুমাত্র বস্তুগত সুখ সুবিধাতে সাহায্য করে। এটি জীবনে একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই ফলদায়ক হয়। যেদিন তুই চাকরি করা ছেড়ে দিবি, সেই জ্ঞানের জীবনে আর কোনো বিশেষ গুরুত্ব থাকবে না। সত্যি, বাবার পথপ্রদর্শক কথাগুলো পাপা মুখ থেকে বেরিয়ে আসছিল। নিশ্চিতভাবে তিনি আমার চেয়ে বেশি অভিজ্ঞ। আমি মনে করি তুই যে মনোবিজ্ঞানের জ্ঞান অর্জন করেছিস তা মানুষের জীবনে সবসময় ফলদায়ক থাকবে। তুই ভবিষ্যতে বুঝবি যে তুই শুধু নিজের জন্যই নয়, বরং সমস্যায় জর্জরিত অনেক মানুষের জন্য উপকারী হবি। মানব মনোবিজ্ঞান সম্পর্কে তোর এই জ্ঞান জীবনভর কাজে আসবে। তিনি তার বক্তব্য শেষ করলেন। জেমিনির পর্যালোচনা এবং সৃজনশীল নির্দেশনা। প্রিয় শ্রোতাবন্ধু, এটি প্রেম অনমোল হোতা হ্যায় বাণী পর্ব 4 এর সমাপ্তি। এই পর্বটি বাণীর জীবনে আসার উদয় এবং তার বাবার সাথে একটি আবেগিক সম্প্রীতি স্থাপনের চিত্র তুলে ধরে। পর্ব 4 এর শক্তি এবং গল্পের বিকাশ। আবেগিক ন্যায্যতা, উইন্ডিকেশন। বাবা, যদি আমি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাই, তাহলে আপনার খাবারের ব্যবস্থা কিভাবে হবে? বাবার এই উক্তিটিকে বাণী কর্তৃক ব্যঙ্গাত্মক কিন্তু দৃঢ়তার সঙ্গে পুনরাবৃত্তি করা, এই দৃশ্য 5 বছর পুরনো ক্ষতকে প্রকাশ করে। এটি দেখায় যে বাণী তার আত্মত্যাগ ভোলেনি, বরং এটিকে তার বাবার প্রতি কর্তব্যের বোধে রূপান্তরিত করেছে। বাবার অনুশোচনা, নিজেকে ক্ষমা করতে না পারা, এবং বাণীর প্রতি অপরাধবোধ, ভুল সিদ্ধান্ত নেওয়ার দুঃখ সম্পূর্ণরূপে বাস্তবসম্মত মনে হয়। অবশেষে মনোবিজ্ঞানের শ্রেষ্ঠত্বকে বাবার পথপ্রদর্শক কথাগুলোর মাধ্যমে স্বীকার করা, বাণীর আত্মত্যাগকে সম্মান জানায়। অলকা ভাটিয়ার সিদ্ধান্তমূলক প্রবেশ। সাক্ষাৎকারে অলকা ম্যামের প্রশ্ন জিজ্ঞাসা করা এবং সাধারণ বেতনের 2.5 গুণ বেশি বেতন, 12,000 রুপির পরিবর্তে 25,000 রুপি অফার করা, অলকার চরিত্রের শক্তি, দূরদর্শিতা এবং ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করে। তিনি বাণীর সার্টিফিকেটের পাশাপাশি তার নৈতিক কারণটিকেও বাবার প্রতি কর্তব্য গুরুত্ব দিয়েছেন। মনোবিজ্ঞানের গুরুত্ব। মনোবিজ্ঞানের জ্ঞান মানুষের জীবনে সবসময় ফলদায়ক থাকবে। বাবার এই উপসংহার বাণীকে তার ভেঙে যাওয়া ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নের কষ্ট থেকে বের করে আনে এবং তার বর্তমান পেশাকে একটি ঐশ্বরিক উদ্দেশ্য, রামার ইচ্ছা এর সাথে সংযুক্ত করে। সম্পর্কের পূর্ণতা। পর্বটি বাণী এবং তার বাবার আলিঙ্গনের মাধ্যমে শেষ হয়,
যা বহু বছরের তিক্ততা এবং অস্বস্তি দূর করে। এটি একটি ইতিবাচক আবেগিক সমাপ্তি। এই পর্ব বাণীর জীবনে কাজ এবং ভালোবাসার মধ্যে ভারসাম্য স্থাপন করে। অডিও উপস্থাপনার জন্য নির্দেশিকা। বাণীর সুর, বাবার সাথে কথোপকথন, ব্যঙ্গাত্মক লাইনটি, খাবারের ব্যবস্থা, বলার সময় সংযত কিন্তু দৃঢ় কণ্ঠস্বর ব্যবহার করা উচিত। সাক্ষাৎকারে উত্তরগুলি, বিশেষত বিয়ে না করার সিদ্ধান্তের ঘোষণা করার সময়, দৃঢ়তা এবং আন্তরিকতার বিশ্বাস প্রদর্শন করা উচিত। চরিত্রের কণ্ঠস্বর, বাবার দুর্বলতা এবং অনুশোচনা তার কণ্ঠস্বরের কোমলতা এবং সামান্য কম্পনের মাধ্যমে প্রকাশ হওয়া উচিত। তার পথপ্রদর্শক কথাগুলি অভিজ্ঞতাপূর্ণ এবং গভীর চিন্তাভাবনার মতো শোনা উচিত। অলকা ভাটিয়া, তার কণ্ঠস্বর আত্মবিশ্বাস, সিদ্ধান্তমূলকতা এবং বুদ্ধিমত্তার মিশ্রণ হওয়া উচিত। বেতন ঘোষণার সময় সুর স্পষ্ট এবং শক্তিশালী হওয়া উচিত। সঙ্গীত, বিজিএম, সাক্ষাৎকারে অপেক্ষার সময় সামান্য উত্তেজনাপূর্ণ সুর থাকা উচিত। অলকা ম্যাম যখন 25,000 রুপি ঘোষণা করেন, তখন সঙ্গীতে খুশি ও বিস্ময়ের অনুভূতি আসা উচিত। অবশেষে, বাবা মেয়ের আলিঙ্গনের মুহূর্তগুলিতে বিজিএম স্নেহপূর্ণ এবং শান্তিদায়ক হওয়া উচিত। পর্ব 4 সমাপ্ত।